করবে না মানে? অবশ্যই করবে। এমন সুযোগ জীবনে বারবার আসে না কি? ম্যাডাম, আপনি ওকে নিয়ে যান। সেদিনের পর থেকে জীবনটা ৩৬০ ডিগ্রি কোণে মোড় নেয়। শুরু হয়ে যায় অরার ট্রেনিং জীবন। আরশাদের ম্যানেজার হওয়ার মতো যোগ্যতা তার তখনও নেই। দীর্ঘদিন সময় নিয়ে তাকে ঘাড় সোজা করে হাঁটতে শেখানো হলো, শুদ্ধ বাংলা শেখানো হলো, আদব কায়দা শেখানো হলো, ড্রাইভিং শেখানো হলো, স্পোকেন ইংলিশের 2টো কোর্সও করানো হলো। চিরাইতো সালোয়ার কামিজ ছেড়ে আপন করে নিল শার্ট প্যান্ট আর কোট। আরশাদের তৎকালীন ম্যানেজার ফারুক সাহেব নিজ হাতে ম্যানেজারের সমস্ত কাজ শিখিয়ে দেয় তাকে। এভাবেই মাস তিনেকের মাঝে আখিতারা বানু হয়ে উঠল আফরোজা অরা। নতুন জীবনে ওরা এতটাই অভ্যস্ত হয়ে গেল যে পুরনো দিনের স্মৃতিগুলো ভুলতে বসার উপক্রম। খারাপ দিকটাই শুধু ভুলেছে ওরা। সে মানুষগুলো তার জীবনে এসেছিল দেবদূতের মতো, তাদের ক্ষণিকের জন্য ভুলেনি। মলিনা খালার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। মাসে মাসে তাকে কিছু টাকা পাঠানোর পাশাপাশি যে কোনো বিপদ আপদে এগিয়ে যায় ওরা। মলিনা বেগম এখন আর সে গ্রামে থাকেন না, তাই পরিবার নামক ওই বস্তুর কোনো খোঁজও নেই তার কাছে। এছাড়াও ওরা সময় সুযোগ পেলে ছুটে যায় এতিমখানার ওই বাচ্চাগুলোর কাছে। সকলে এখন বেশ বড় হয়ে গেলেও তাদের আখি আপাকে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। তবে নওশিনের প্রতি তার কৃতজ্ঞতা এ জীবনেও শেষ হবে না। ওই মানুষটার কারণেই আজ এই চমৎকার জীবনের অধিকারী ওরা। ডিভোর্সের পর আশরাত পরিষ্কার গলায় জানিয়ে দিয়েছিল নওশিনকে এড়িয়ে চলতে, ম্যাম সম্বোধন না করতে। চাকরি জীবনে আশরাদের এই একটা মাত্র নির্দেশ অমান্য করেছে ওরা। নওশিনকে অসম্মান করা তার পক্ষে সম্ভব নয়। সে চিরকাল অরার ম্যাম হয়েই থাকবে। অতীতের চিন্তাগুলো মস্তিষ্কে জড়ো হওয়ায় হাঁপিয়ে উঠেছে ওরা। গাড়িটা এক সাইডে পার্ক করে পাশে থাকা পানির বোতলটায় চুমুক দিল। মনের অজান্তেই তার চোখ পড়ল ঘুমন্ত কথার নিষ্পাপ মুখটার দিকে। 7-5 কথার মাঝে মেয়েটা সেই কখন ঘুমিয়ে পড়েছে। এই মেয়েটার সঙ্গে অরার শৈশবের কোনো সাদৃশ্য নেই, আবার যেন অদ্ভুত এক সাদৃশ্য আছে। কথা তার এই ছোট্ট জীবনে বাবা মা হিসেবে পেয়েছে চমৎকার দুজন মানুষকে। কথার জন্যে তার বাবা মায়ের কেউই প্রাণ দিতে রাজি। পূর্ণতার মাঝেই যেন বিরাট এক অপূর্ণতা। সুখী পরিবার কাকে বলে এই মেয়েটা তা জানে না। অন্যদিকে ওরা তার শৈশবে একটা পরিবার পেলেও পায়নি বাবা মায়ের ছায়াটুকু। আরশাদের বাড়ির স্বল্প দূরে অবস্থান করছে গাড়িটা। হঠাৎ কথার চোখে পড়ল কেএফসির বিশাল আউটলেট। সেই থেকে মেয়েটা জেদ ধরে বসলো সেখানে যাওয়ার। কথা অবিকল বাবার জেদটা পেয়েছে। সেই জেদের কাছে পরাজয় স্বীকার না করার সাধ্য কারণেই। তাছাড়া দীর্ঘক্ষণ ড্রাইভ করে অরারও খুব ক্ষুধা পেয়েছে, তাই গাড়িটা পার্ক করে রেখে দুজনে হাত ধরাধরি করে ঢুকে পড়ল সেখানে। এই গাড়িটা আরশাদের 4 নম্বর গাড়ি। তার বাড়ির গ্যারেজে 4টি বিলাসবহুল দামি গাড়ি সারিবদ্ধভাবে সাজানো থাকে। মানুষ যেমন সকালে ঘুম থেকে উঠে পুরো দিনের জন্য নিজের পোশাক নির্বাচন করে, আরশাদ তেমনি ঘুম থেকে উঠে নির্বাচন করে আজ কোন গাড়িতে করে শুটিংয়ে যাবে। কেএফসির ভিতরে ঢুকে দুজনা শেষ প্রান্তের একটা টেবিলে বসে পড়ল। চোখের সামনে বাচ্চাদের জন্য উন্মুক্ত প্লেগ্রাউন্ড, অথচ কথা লক্ষ্মী মেয়ের মতো অরার গা ঘেঁষে বসে আছে। প্লেগ্রাউন্ডে অন্যান্য বাচ্চারা গিজগিজ করছে। কথার এত সব মানুষের ভিড়ে খেলতে ভালো লাগে না। স্বল্প সময়ের মধ্যেই তাদের অর্ডার চলে এলো। কথা বার্গারে কামড় দিয়ে কৌতূহলী গলায় বলল, আচ্ছা ওরা বড় হয়ে তুমি কি নিজের নাম নিজেই রেখেছো? মনে মনে অবাক না হয়ে পারল না ওরা। নামের রহস্যের সেই কথোপকথন মেয়েটা এখনও মনে করে বসে আছে। ওরা স্বাভাবিক ভঙ্গিতে বলল, উম, তাহলে কে রেখেছে? তোমার বাবা। কথা হতবাক গলায় বলল, সত্যি? আমার নামও তো বাবা রেখেছে, তাই না? আমাদের দুজনেরই নামে বাবা রেখেছে, এই জন্যই আমরা বেস্ট ফ্রেন্ডস। কথাগুলো এক নিঃশ্বাসে বলে খিলখিল করে হেসে উঠল কথা। ওরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনিন্দ সুন্দর সেই হাসির দিকে। বাচ্চাদের হাসি একেবারে নির্ভেজাল হয় বলেই হয়তো সেই হাসির সৌন্দর্য এতটা উজ্জ্বল। ওরা এর আগেও খেয়াল করেছে কথা যখন হাসে তার চারিপাশে সবকিছুই হেসে ওঠে। রিংটোনের আওয়াজে সম্বিত ফিরে পেল ওরা। মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে তার স্যারের নাম। এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ কল রিসিভ করলো ওরা। আরশাদ অপর প্রান্ত থেকে গম্ভীর গলায় বলল, কোথায় তোমরা? আমরা কাছাকাছি আছি স্যার। কথার ক্ষুধা লেগেছিল তাই ওকে নিয়ে কেএফসিতে এসেছি। বেশি দেরি করবে না, এমনিতেই সন্দেহে আসছে। জি স্যার। কথা কোথায়? ওকে দাও তো। ওরা ফোনটা কথার দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, বাবা। কথা সঙ্গে সঙ্গে ফোনটা ওরার হাত থেকে কেড়ে নিয়ে উৎফুল্ল ভঙ্গিতে বলল, বাবা জানো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। মুহূর্তেই আরশাদের কণ্ঠস্বর বদলে গেল। গাম্ভীর্যকে সরিয়ে তার স্থান দখল করে নিল একরাশ মুগ্ধতা। আরশাদ হাসি মুখে বলল, তাই নাকি? কি সারপ্রাইজ এনেছে আমার প্রিন্সেসটা? কথা দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, সেটা তো বলা যাবে না, বলে দিলে এটা সারপ্রাইজ হলো কি করে? তাও তো ঠিক। আচ্ছা তুই তাড়াতাড়ি চলে আয়,
আমি কিন্তু সারপ্রাইজের জন্য বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। আমি তো তাড়াতাড়ি যেতে চেয়েছিলাম, সব দোষ অরার। এত আস্তে ড্রাইভ করে, তুমি কিন্তু অরাকে খুব করে বকা দেবে। কথাটা শুনে কথার চোখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল ওরা। তার এমন মুখভঙ্গি দেখে আবারও ফিক করে হেসে দিল কথা। আরশাদ শান্ত গলায় বলল, ঠিক আছে, বকে দেব। তুই তাড়াতাড়ি চলে যেত, বাবা সেই সকাল থেকে ওয়েট করেছে। আরশাদের মধ্যে একটা সময় অবস্থান করত হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একটা মানুষ। সেই মানুষটা সকল কিছুর মাঝেও বিচিত্র এক আনন্দ খুঁজে বেড়াতো। প্রতি পদে যে মানুষটার প্রয়োজন হতো নতুন কোনো অ্যাডভেঞ্চার। বহু বছর আগের ঘটনা সবে আরশাদের প্রথম সিনেমা আষাঢ়ে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহে যা বক্স অফিস করেছে বাজিমাত। ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য আরশাদের ওই একটা সিনেমায় যথেষ্ট ছিল। তবে আষাঢ়ের সিনেমাটার শুটিংয়ের সময়ে জনপ্রিয়তা ছিটেফোঁটাও ছিল না তার। খুব স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক হিসেবে আহামরি অঙ্কের টাকা পায়নি। এই ইন্ডাস্ট্রির একটা বাজে নিয়ম হলো নবাগত নায়ক নায়িকাদের নামমাত্র অঙ্কের পারিশ্রমিক দেওয়া। প্রযোজকদের ধারণা সিনেমার মুখ্য চরিত্র হিসেবে নতুন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে এই অনেক, আবার বেশি টাকা দিতে হবে কেন? প্রথম সিনেমা মুক্তির পরপর কি যেন মনে করে আরশাদ চলে যায় আর্ট গ্যালারিতে। চিত্রকর্মের প্রতি আকর্ষণ তার কোনো কালেই ছিল না, তবুও সেই গ্যালারিতে অদ্ভুত সুন্দর একটা পেন্টিং নজর কাড়ে তার। সেই ছবিতে পর্বত সমান ঢেউয়ের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে আছে এক তরুণী, যেন জীবনে চলার পথে যত বাধা বিপত্তি আসুক না কেন ঠিক এভাবে দৃঢ় ভঙ্গিতে মোকাবেলা করে যাবে তাকে। এক দেখায় ছবিটা মনে ধরে যায় আরশাদের। ছবিটা দেখার পর বারবার মনে হতে থাকে এই পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব তার দেখা হয়ে গেছে। সেই ছবি আবার এঁকেছে এ যুগের বিখ্যাত কোনো চিত্রশিল্পী, কাজেই দামটাও বেশ চড়া। আরশাদ সেসব পরোয়া না করে প্রথম সিনেমা থেকে উপার্জিত সকল অর্থ দিয়ে কিনে ফেলল ছবিটা। পর মুহূর্তে মনে হলো বিরাট বোকামি হয়ে গেছে। সকলে তাকে দেখবে সিনেমার পর্দায়, তার বসার ঘরে ঝুলন্ত পেন্টিং কেউ দেখতে আসবে না। উচিত ছিল টাকাগুলো বুদ্ধি খাটিয়ে খরচ করা। পেন্টিং কেনার ফলে অর্থের অভাবে পরবর্তী সিনেমার কস্টিউম জোগাড় করতে হিমশিম খেতে হয় তাকে। নিজের পাগলামির জন্য সেবারই প্রথম ঝামেলায় পড়তে হয়নি তাকে। একবারের কথা, আরশাদের জনপ্রিয়তা তখন একেবারেই তুঙ্গে। দেশের আনাচে কানাচে যে কেউ সিনেমা জগতের অন্যান্য কাউকে না চিনলেও আরশাদ হককে ঠিকই চেনে। জনপ্রিয়তা তখন এতটাই বেড়ে গেছে যে আরশাদ রাস্তায় বের হলে তার চারিদিকে জড়ো হয় শত শত মানুষ। তবুও এক দুঃসাহসিক পরিকল্পনা করে ফেলল আরশাদ। তার প্রিয় ও ব্যান্ড দল সেবার দীর্ঘ 5 বছর পর কনসার্ট করছে, তাও আবার চিটাগংয়ে। যে ব্যান্ডের গান শুনে আরশাদ বড় হয়েছে, সরাসরি তাদের গান শোনার সুযোগ হাতছাড়া করার প্রশ্নই ওঠে না। তবে সমস্যা হলো সুপারস্টার আরশাদ কনসার্টে গেলে কেউ আর গান শুনবে না, সকল দর্শক তার পেছনে পড়ে যাবে। অ্যাডভেঞ্চারে ভয় না পাওয়া আরশাদ স্কুল জীবনে 3 জন বন্ধুদের নিয়ে কনসার্টের দিন সকাল সকাল প্লেনে করে পৌঁছে গেল চিটাগং। পরিকল্পনা হলো সে কনসার্টে প্রবেশ করবে মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরে। এমন আবরণ ভেদ করে কারোর চিনতে পারার কথা নয় তাকে। হলো ঠিক তাই। আরশাদ ছদ্মবেশে জনসাধারণের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ কেউ তাকে চিনতে পারছে না। 4 বন্ধু নিজেদের মতো একটা জায়গা করে নিয়ে দাঁড়িয়ে পড়ল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো গানের পর্ব। আনন্দ উল্লাসে আত্মহারা হয়ে উঠল আরশাদের সমস্ত অন্তরাত্মা। কোনোদিন ভাবতেও পারেনি নিজের সব থেকে প্রিয় গানগুলো এভাবে সরাসরি শোনার সুযোগ হবে। দীর্ঘ সময় গলা মেলালো শিল্পীদের সঙ্গে, তবুও বিন্দুমাত্র ক্লান্ত হলো না। উচ্ছ্বাসে ডুবে গিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে কয়েক সেকেন্ডের জন্য চোখ থেকে সানগ্লাসটা খুলে হাতে নিয়েছিল আরশাদ। যদিও সঙ্গে সঙ্গে তা ফিরে গিয়েছিল তার চোখে, তবুও যেন বেশ দেরি হয়ে গেছে। অঢেল জনস্রোতের মাঝে কারণ নজরবন্দি হয়ে যায় ওই চোখ দুটো। সুপারস্টার আরশাদ হককে চেনার জন্য তার চোখ দুটোই যথেষ্ট। ব্যাস, বেঁধে গেল মহাবিপত্তি। চলন্ত গানের মাঝপথে দর্শকের স্রোত একসঙ্গে অগ্রসর হলো আরশাদের দিকে। এত শত মানুষের ভিড়ে বেচারাকে খুঁজে পাওয়ায় যেন দুঃসহ হয়ে উঠেছে। ভক্তরা চারিদিকে থেকেই ঘিরে ধরেছে আরশাদকে। কনসার্টে নিরাপত্তায় নিয়োজিত সকল সিকিউরিটি গার্ড তাকে বের করে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বারবার। সময় আর পরিস্থিতি যে মানুষকে কতটা বদলে দিতে পারে আরশাদকে না দেখলে বোঝার উপায় ছিল না। অ্যাডভেঞ্চার ওই প্রিয় মানুষটা কোথায় যে হারিয়ে গেছে। সবকিছুতেই বাড়তি আনন্দ উল্লাস খুঁজে বেড়ানো আরশাদ নিজের অজান্তেই কেমন নিশ্চুপ হয়ে গেছে। একসময় ব্যান্ডের গানের জন্য যে মানুষটা পাগল হয়ে থাকতো, তার আজ পুরো একটা গান শেষ করার ধৈর্য নেই। আগে হুটহাট কিছু একটা পছন্দ হলে কিনে ফেললেও এখন আর সেই ইচ্ছাই নেই। আরশাদের অন্যতম আরেকটি শখ হলো বই পড়া। ক্লাস 10 থেকে শুরু হয়েছে তার বই সংগ্রহের অভ্যাস। সেই থেকে তার সংগ্রহ করা শত শত বই স্থান পেয়েছে বাড়ির বিশাল লাইব্রেরিতে। আগে হাজারো ব্যস্ততার মাঝেও হুটহাট লাইব্রেরি ঢুকে বই নিয়ে বসে পড়তো আরশাদ। এমনও হয়েছে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, অথচ তার পড়া শেষ হয়নি।
আজ বছর পেরিয়ে গেল সেই আরশাদ নিজের হাতে গড়ে তোলা লাইব্রেরিতে যায় না। পৃথিবীর সবকিছুই যেখানে আরশাদকে মুগ্ধ করতে ব্যর্থ, সেখানে তার মুগ্ধতার একমাত্র উৎস কথা। সকল প্রিয় জিনিসের প্রতি আগ্রহ নিস্তেজ হয়ে গেলেও এই একটা মানুষের প্রতি আগ্রহ তার দিন দিন বেড়েই যাবে। কথাই তার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা। লম্বা সময় গাড়ির ভেতর থেকে চুলগুলো এলোমেলো হয়ে গেছে কথার। ওরা তাই লেডিস ওয়াশরুমের প্রকাণ্ড আয়নার সামনে যত্ন নিয়ে আঁচড়ে দিচ্ছে তার চুলগুলো। এই ফাঁকে কখন যে একটা মেয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছে কে জানে। মেয়েটা উৎফুল্ল ভঙ্গিতে বলল, ও মাই গড, ও আরশাদ হকের মেয়ে না? ওরা চমকে উঠে মেয়েটার দিকে তাকিয়ে বলল, জি না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না, আমি আরশাদের ইনস্টাগ্রামে ওর ছবি দেখেছি। আমি কি ওর সাথে একটা সেলফি নিতে পারি প্লিজ? ওরা ভ্রু কুঁচকে বলল, না, বাচ্চাটার প্রাইভেসি বলেও তো একটা কথা আছে। অপরিচিত সেই মেয়েটি তবুও জোরাজোরির ভঙ্গিতে বলল, প্লিজ একটা সেলফি দিয়ে আমার ফলোয়ার বেড়ে যাবে। ওরা কথা বলে নিতে নিতে বলল, আম সরি। আর এক মুহূর্ত দেরি না করে কথাকে নিয়ে বেরিয়ে এলো ওরা। খ্যাতি ব্যাপারটা দূর থেকে বেশ মোহনীয় বলে মনে হয়, তবে খ্যাতি পেতে চাইলে আপন করে নিতে হবে খ্যাতির বিড়ম্বনাকেও। ভক্তদের অঢেল ভালোবাসা পারে একটা মানুষকে খ্যাতির চূড়ান্ত শিখরে অধিষ্ঠিত করতে। তবে এই ভক্তরাই মাঝে মাঝে ভুলে যায় সেলিব্রিটি হলেও দিন শেষে তারাও মানুষ, তাদেরও ব্যক্তিগত জীবন আছে। গাড়িটা বাড়ির সামনে এসে থামলো সন্ধ্যা 7টা নাগাদ। কথার উচ্ছ্বাস উত্তেজনা সকল সীমা ছাড়িয়ে গেল। ওরা গাড়ির দরজা খুলে দিতেই মেয়েটা ছুটে চলে গেল বাড়ির দিকে। এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে কথার অপেক্ষা করছিল আরশাদ। এতগুলো দিন পর মেয়েটাকে দেখে বুকটা ধক করে উঠল তার। ক্রমেই বড় হয়ে যাচ্ছে কথা। সব মানব জীবনের শ্রেষ্ঠতম সময়, অথচ এই সময়টা যেন চোখের পলকে অতিবাহিত হয়ে যায়। কেন যে মানুষের শৈশবটাকে ধরে রাখা যায় না। বাবাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে কথা এক লাফে তার কোলে উঠে পড়ল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণতা পেল আরশাদের শূন্য বুকটা। কথাকে শক্ত করে জড়িয়ে ধরে আরশাদ বলল, বাবা আই মিস ইউ। কথা আরশাদের গলা জড়িয়ে বলল, ওরা মিসড ইউ টু বাবা। আমি আর কখনো এখান থেকে যাব না, সব সময় তোমার কাছে থাকবো, প্রমিস। সূক্ষ্ম এক চিলতে হাসি ফুটে উঠল আরশাদের ঠোঁটের কোণে। এই কথাটা ও প্রতিবারই বলে, কিন্তু কয়েকদিন পর মায়ের জন্য কান্নাকাটি করে ঠিকই চলে যায়। আরশাদ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো সোনা? ইতিমধ্যেই কথার ব্যাগগুলো নিয়ে আগমন ঘটল অরার। আরশাদ বলল, তুমি এগুলো আনতে গেলে কেন? গার্ডদের বললেই তো হতো। ওরা হাসি মুখে বলল, সমস্যা নেই স্যার। ব্যাগগুলো রেখে ওরা ফিরে এসে বলল, স্যার একটা সমস্যা হয়ে গেছে। আকরাম সাহেব ফোন করেছিলেন, স্ক্রিপ্টে নাকি কি পরিবর্তন এসেছে, একটা সংশোধন করা স্ক্রিপ্টটা মেইল পাঠিয়ে দিয়েছেন। অন্য সময় হলে সামান্য এই বিষয়টা নিয়ে আরশাদ রেগে মেগে একাকার কাণ্ড ঘটাতো। কথা তার কাছে আছে বলেই হয়তো রাগের লেশমাত্র দেখা গেল না। আরশাদ স্বাভাবিক গলায় বলল, তুমি জানো নাকি কি বলতে হবে? জি স্যার। একটা সিনেমার শুটিংয়ের মাঝে স্ক্রিপ্টে পরিবর্তন আসা স্বাভাবিক ব্যাপার। অনেক সময় স্ক্রিপ্টের লেখা অনুযায়ী শুটিংয়ের ব্যবস্থা করা সম্ভব হয় না। আবার কখনো পরিচালক নিজেই মনে করেন তার সিনেমার গল্পের সঙ্গে স্ক্রিপ্টের একাংশ বেমানান, তাই কখনো কখনো শুটিংয়ের মাঝপথে স্ক্রিপ্ট সংযোজন করা হয়। সাধারণ অভিনেতাদের এই বিষয়টা নিয়ে কোনো প্রকার সমস্যা থাকে না, তবে আরশাদের রয়েছে ঘোর আপত্তি। তার কথা, যে স্ক্রিপ্ট পড়ে সেই সিনেমাটা করতে রাজি হয়েছিল হুবহু সেই স্ক্রিপ্ট অনুযায়ী শুটিং শেষ করতে হবে। বিন্দুমাত্র সংযোজন সহ্য করা হবে না। স্যার আরেকটা কথা। কি? ওরা ইতস্তত করে বলল, আপনি কি কথা অ্যাডমিশন ইন্টারভিউর ব্যাপারে আরেকবার ভেবে দেখবেন? আরশাদ কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাছাড়া আমি ঠিক করেছি আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে না। ইংলিশ মিডিয়ামে পড়লে কেউ সাকসেসফুল হয়ে যায় না, তাই না বাবা? কথা কিছু না বুঝেই বাবার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। কথা ভ্রু কুচকে বলল, দাঁড়া ওরা, বাবা আমাকে নামাও তো। আরশাদ কথাকে কোল থেকে নামিয়ে দিতেই কথা গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওরার কাছে। ওরা হাঁটু গেড়ে বসতেই কথা তার কানে ফিসফিস করে বলল, বাবা কিন্তু পানিশমেন্টের কথা ভুলে গেছে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড বলে মনে করিয়ে দিলাম না। প্রশস্ত এক হাসি ফুটে উঠল ওরার ঠোঁটে। এই বাচ্চাটার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত বিশেষ হয়ে থাকে তার কাছে। আরশাদের বাড়ি থেকে ওরার ফ্ল্যাটের দূরত্ব বড়জোর 10 মিনিটের। বাসায় ফিরেই পরনের কোটটা চেয়ারের উপর রেখে বিছানায় গা এলিয়ে দিল ওরা। সীমার ঘর থেকে ভেসে আসছে তার কণ্ঠস্বর। ক্লায়েন্টের সঙ্গে অনর্গল ইংরেজিতে কথা বলেই যাচ্ছে মেয়েটা। কয়েক মিনিট বাদে মিটিং শেষ করে সীমা এসে উকি দিল ওরার ঘরে। ধমকের সুরে বলল,
কি রে ওরা, ভূতের মতো ঘাপটি মেরে বসে আছিস কেন? বাইরে থেকে এসে কেউ ফ্রেশ না হয়ে এভাবে পড়ে থাকে? ওরা ক্লান্ত স্বরে বলল। আমি প্রচণ্ড টায়ার্ড। গাড়ি চালিয়ে ঢাকা থেকে গাজীপুর গিয়েছি, আবার গাজীপুর থেকে ঢাকায় এসেছি। আমার শরীরে আর এক ফোঁটাও এনার্জি বাকি নেই, রেস্ট নিতে দে। সীমা ঘরে ঢুকে ওরার পাশে বসতে বসতে বলল। আমি একটা কথা ভেবে পাই না, এতটা পথ তোকে ড্রাইভ করতে হবে কেন? আরশাদি ড্রাইভারকে নিয়ে গেলেই তো পারিস। ড্রাইভারকে আমি নিয়ে গেলে এখানে স্যারের সঙ্গে কে থাকবে? কাউকে থাকতে হবে কেন? এমন তো না যে আরশা ড্রাইভ করতে পারে না। ঢাকার মধ্যে কোথাও যেতে হলে নিজেই তো ড্রাইভ করে নেবে। ওরা সামান্য হেসে বলল। তোর পাগলামি কথাগুলো আপাতত বন্ধ রাখতো সীমা, এমনিতেই মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সীমা আহত গলায় বলল। আমার কোনো শখ নেই তোর সাথে পাগলামি করার। জরুরি একটা কথা বলতে এসেছি, বলা হয়ে গেলেই চলে যাব। বল। পরীক্ষার ডেট দিয়েছে 13 থেকে 21 তারিখ, এই কটা দিন দয়া করে ছুটি নিয়ে রাখিস। কি যে বলিস সীমা, এতগুলো দিনের জন্য ছুটি চাওয়া আমাকে মানায় নাকি? মানানোর কি আছে, তোর পরীক্ষা তাই তুই ছুটি নিবি? সম্ভব না, 7 দিন পর আবারও সিনেমার শুটিং শুরু হবে। একটা অ্যাডের শুটিং আছে মাঝখানে। আমি ছুটি নিয়ে বসে থাকলে কি করে চলবে বলতো? সীমা হতভম্ব স্বরে বলল। পরীক্ষার সময়টুকু কোনো মতে ম্যানেজ করে নেব, আর পড়াশোনা রাতে করব। সীমা বিরক্ত গলায় বলল। উফ অরা, তোর মহিয়সী নারীগিরিটা এবার বন্ধ করতো। সারাদিন কাজ করে এসে কেউ বই নিয়ে বসতে পারে নাকি? ওরা হাই তুলতে তুলতে বলল। আমি পারবো, অভ্যাস আছে আমার। এই যা খুশি করগে তো। আগেই বলে দিচ্ছি, এত সব স্ট্রেসের মাঝে অসুস্থ হয়ে পড়লে আমি কিন্তু সেবা করতে পারবো না। ওরা হেসে বলল। আচ্ছা করিস না। অনেকটা সময় চুপ করে থেকে সীমা অন্যরকম গলায় বলল। এই ওরা, কিছু জানতে পারলি? কোন বিষয়? আরশাদ আর নওশিনের ডিভোর্সের বিষয়ে। ওরা থমথমে গলায় বলল। আবার শুরু করলি? শোন, তাদের ডিভোর্সের রহস্য ভেদ করার কোনো শখ নেই আমার। সব ঠিকই আছে, তুই স্বীকার করিস না খালি। কথাটা সীমা একেবারেই মিথ্যা বলেনি। 3 বছর হয়ে গেল তাদের ডিভোর্সের, অথচ আজও ভক্তরা উদ্গ্রীব হয়ে থাকে সেই ডিভোর্সের কারণ খুঁজে বের করতে। ওরা খুব কাছ থেকে দেখেছিল তাদের মধ্যকার দৃঢ় বন্ধনকে, রহস্য ভেদ করার আকাঙ্ক্ষা তাই ওরার মধ্যেও নেহাত কম নেই। ওরা উঠে বসতে বসতে বলল। আজ ম্যাম কথায় কথায় বলছিল জানিস, স্যার নাকি আলাদা হয়ে যাওয়ার কথা কখনো ভাবতেই পারেনি। ইনিই নাকি প্রথম ডিভোর্সের কথা তুলেছিলেন। সীমা চমকে উঠে বলল। সে কি? আর এই কথাটা আমি এখন জানতে পারছি? তোর উচিত ছিল বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমাকে জানানো। এখন তো জানলি? সীমা চিন্তিত গলায় বলল। তার মানে মানুষ যা বলে তাই সত্যি? দোষটা আরশাদেরই? ওরা কিছু একটা ভেবে বলল। আমার কি মনে হয় জানিস? কি? কারোই কোনো দোষ নেই, বনিবনা হয়নি তাই আলাদা হয়ে গিয়েছে। ওনারা বিয়ে ব্যাপারটা বেশ জটিল। মানুষ তাকে বিয়ে করে যাকে সে সব থেকে বেশি ভরসা করে, সব থেকে বেশি ভালোবাসে। বনিবনা হলে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, ছেড়ে যায় না। একেবারে দেয়ালে পিঠ থেকে গেলেই কেউ এত বড় একটা সিদ্ধান্ত নেয়। আমি নিশ্চিত এই ডিভোর্সের পেছনে বিশাল এক রহস্য আছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। মনে হয় না জীবনে কোনোদিনও রহস্যের কালো মেঘ ঘনীভূত হবে তার সামনে। যদি ওরা সত্যি সত্যি কোনোদিন এই ডিভোর্সের প্রকৃত কারণ জানতে পারে, তাহলে সবার আগে জানাতে হবে সীমাকে, নাহলে মেয়েটা কবরে গিয়েও শান্তি দেবে না তাকে। প্রকাণ্ড সাইজের অ্যালবামটা খুলে বসেছে আরশাদ। ছোটবেলা থেকে বড়বেলা অবধি সকল প্রাপ্তি অপ্রাপ্তির ছবি এখানে রয়েছে। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করার অভ্যাস তার বহু আগেই হারিয়ে গেছে, তবুও কথা জোরাজোরির কাছে পরাজয় স্বীকার করে বের করে এনেছে অ্যালবাম। পাতা উল্টাতে উল্টাতে একটা ছবি চোখে পড়ল কথার। কোনো একটা সিনেমার প্রচারে ব্যস্ত আরশাদ বিশাল মঞ্চের উপর দাঁড়িয়ে মাইক হাতে কি যেন বলছে। তার সামনে ভক্তদের অঢেল স্রোত। কথা অবাক গলায় বলল। আচ্ছা বাবা, সবাই তোমাকে এত ভালোবাসে কেন? আরশাদ কিছু ভেবে না পেয়ে বলল। আমি যে কথার বাবা, এর জন্য। কথা একগাল হেসে বলল। সত্যি? সত্যি। ভালো কথা। আমার সারপ্রাইজটা কোথায়? সারপ্রাইজের লোভ দেখে নিজেই ভুলে গেছিস? কথা এই কপালে হাত দিয়ে বলল। তাই তো ভুলেই গেছিলাম, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। আমার ব্যাগটা খুলে দাও তো বাবা।
আরশাদ প্রিন্সেস আকার ছোট্ট সুটকেসটা খুলতেই কথা কি যেন একটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। অবশেষে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেতেই তার ঠোঁটে ফুটে উঠল অনিন্দ সুন্দর হাসি। কাঙ্ক্ষিত সেই জিনিসটি ভাঁজ করা একটা কাগজ। কাগজটা আরশাদের হাতে ধরিয়ে দিতেই সে কৌতূহল আর আগ্রহ নিয়ে ভাঁজ খুলতে ব্যস্ত হয়ে পড়ল। কাগজে কথার ছোট্ট হাতে আঁকা একটা ছবি। ছবিতে কথা বাবার সাথে ডিজনিল্যান্ডে বেড়াতে গেছে। তোমার পছন্দ হচ্ছে? আরশাদ মেয়ের কপালে চুমু খেয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।